ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস আউট স্টুডেন্টদের জন্য টাটা স্টিলের তরফ থেকে একটি নতুন অ্যাডভার্টাইজমেন্ট রিলিজ হয়েছে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে এইটা হচ্ছে অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার গ্রেড 1 পোস্টের জন্য, এবং এটি পার্মানেন্ট রোল বেসিসে টাটা স্টিল লিমিটেডে মেরামন্ডলী ইউনিট অর্থাৎ ওড়িশার এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই ভ্যাকেন্সিটা 15/3/2023 পাবলিশড হয়েছে। তো এখানে প্রথম কথা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করার। এটা হচ্ছে 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকগনাইজড বাই এআইসিটিই। অর্থাৎ যারা ভোকলেট দিয়ে ডিপ্লোমা কমপ্লিট করেছো তারা কিন্তু এলিজিবল নয়। যারা ফার্স্ট ইয়ার থেকে 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছে এই ব্রাঞ্চগুলির থেকে তারা কিন্তু এই কোর্সটির জন্য অ্যাপ্লিকেবল। এবং এই ক্ষেত্রে বলে রাখি, যে কলেজ থেকে তারা পড়াশুনো করেছে সেটি অবশ্যই এআইসিটিই রেকগনাইজড হতে হবে। ইউজিসি বা আদার্স কোনো রেকগনাইজড হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এরপর ডিপ্লোমা হোল্ডার্স ইন অ্যাবাভ ডিসিপ্লিন ফ্রম আরডি টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার জামশেদপুর থেকে এবং জেএন টাটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার গোপালপুর থেকে যারা ডিপ্লোমা ডিগ্রি এই সমস্ত ব্রাঞ্চে ডিগ্রি নিয়েছে তারাও কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এরপরে আমি বলে রাখি, যারা পার্ট টাইম, কারেসপন্ডেন্স এবং ডিস্টেন্স লার্নিংয়ের থ্রু ডিপ্লোমা ডিগ্রি করেছে তারা কিন্তু এলিজিবল নয়। এরপরে ম্যান্ডেটারি এক্সপিরিয়েন্স কী আছে, প্রত্যেকটি ক্যান্ডিডেটের মিনিমাম 3 ইয়ার্স অফ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু ম্যান্ডেটারি। এইখানে অ্যাপ্রেন্টিসিপ পিরিয়ডের যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট করা হবে না। আর এই যে এক্সপিরিয়েন্সটা 1 এপ্রিল 2023 রেসপেক্টে কিন্তু তোমাদের 3 বছর ফুলফিল হতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে না। এরপর মার্কস, তোমাদের মিনিমাম 55% মার্কস এগ্রিগেট থাকতে হবে ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের যদি সিজিপিএ হয়ে থাকে তাহলে তোমরা সেটাকে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে পারো, বা যদি তোমাদের পার্সেন্টেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 55%-এর নিচে কিন্তু তোমাদের মার্কস হলে চলবে না। এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 50%-এর নিচে মার্কস যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এজের ক্ষেত্রে বলে রাখছি, এখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 1 এপ্রিল 1991 অর্থাৎ 1991-এর 1 এপ্রিলের পরে যারা জন্মগ্রহণ করেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে, এবং 1 এপ্রিল 2005-এর আগে যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এটার জন্য এলিজিবল। আর এসসি এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1 এপ্রিল 1988 থেকে 1 এপ্রিল 2005-এর মধ্যে কিন্তু তাদের ডেট অফ বার্থ হতে হবে। এরপরে এখানে এমোলমেন্টস কি আছে, অর্থাৎ তোমাদেরকে স্যালারি বা কি ফ্যাসিলিটিস তোমাদেরকে দেওয়া হবে। এখানে বলছে দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্রফেশনালি প্লেসড অ্যাট স্টার্টিং বেসিক পে স্যালারি অফ রুপিস 17,530 পার মান্থ। অর্থাৎ তোমাদেরকে বেসিক স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 17,530 পার মান্থ উইথ সিটিসি অফ 4.6 লাখ পার অ্যানাম। 4.6 লাখ পার ইয়ার তোমাদের কিন্তু সিটিসি থাকবে, যার বেসিক পে হবে 17,530 টাকা। এবং ইন দ্য গ্রেড পে SBD1, এটা টাটা স্টিলের একটা গ্রেড পে, SBD1 এই গ্রেড পেতে কিন্তু তোমাদের স্যালারিটা দেওয়া হবে। The other emoluments and benefits will be as per company's rule applicable to this grade. Candidates possessing 4 years or more of the relevant experience will be additionally compensated as per norms. তো এই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো তোমাদের যে সিটিসি হবে অর্থাৎ কস্ট টু কোম্পানি হবে সেটা হবে 4.6 লাখ পার অ্যানাম। এই স্যালারিতে কিন্তু তোমাদেরকে জয়েনিং করা হবে, এবং এর সাথে বিভিন্ন যে বেনিফিটসগুলো হয় এই ক্যাটাগরির জন্য বা এই গ্রেডের জন্য সেটা কিন্তু টাটা স্টিলের যে কোম্পানির যে রুলস আছে সেই রুল কিন্তু অ্যাপ্লিকেবল হবে। এরপরে এখানে চলে আসছে সিলেকশন প্রসিডিওর অ্যান্ড আদার গাইডলাইন্স, কিভাবে তোমরা এই পোস্টের জন্য সিলেক্টেড হতে পারো। প্রথম কথা বলা হচ্ছে যে এলিজিবল ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর এ রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ প্রসেস। সো তোমাদেরকে রিটেন টেস্ট দিতে হবে এবং রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তোমাদেরকে ইন্টারভিউ অ্যাটেন্ড করতে হবে। ইচ স্টেজ উইল বি অ্যান এলিমিনেশন স্টেজ। নাম্বার 2 বলছে এলিজিবল ক্যান্ডিডেট হু আর কারেন্টলি এমপ্লয়েড উইথ টাটা গ্রুপ কোম্পানি সাবসিডিয়ারিজ associate company will need to furnish an NOC from the present employer before being considered for employment in Tata Steel.
দ্য এনওসি মাস্ট বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো তোমরা যদি কেউ টাটা গ্রুপ কোম্পানিতে বা কোনো সাবসিডিয়ারিজ বা কোনো অ্যাসোসিয়েটে অলরেডি কাজ করো, সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু একটা এনওসি জমা করতে হবে এবং যেটা ইন্টারভিউর সময় তোমাদেরকে সেই এনওসিটা প্রডিউস করতে হবে। নাম্বার 3 বলছে অল সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডিক্লেয়ার মেডিকেলি ফিট অ্যাজ পার কোম্পানিজ মেডিকেল ফিটনেস স্ট্যান্ডার্ড বিফোর দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 4 বলছে অল সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল আন্ডারগো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন অ্যাজ পার কোম্পানি স্ট্যান্ডার্ড বিফোর দেয়ার অ্যাপয়েন্টমেন্ট। এখানে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে ইন জেনারেলি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা ইনস্টিটিউটে মেল পাঠানো হয় এবং সেই ইনস্টিটিউট থেকে তোমাদের যে রেজাল্টটা, তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস, সেটা কিন্তু ভেরিফাই করা হয়। আর যে কোম্পানিতে তোমরা এক্সপিরিয়েন্স শো করছো সেই সমস্ত কোম্পানিতেও তারা ভেরিফাই করে যে তুমি সত্যিই ওই কোম্পানিতে যে ডেট বলেছো ওই ডেটের মধ্যে তুমি ওখানে কাজ করেছিলে এবং তোমার ওয়ার্কিং রোল বা জব রোল যেটা, সেটা তুমি ঠিকঠাক সেখানে প্রডিউস করছো কিনা। নো রিম্বার্সমেন্ট রিলেটেড টু দ্য ট্রাভেল উইল বি মেড টু দ্য ক্যান্ডিডেটস ইন দিস প্রসেস। সো তোমরা রিটেন টেস্ট এবং ইন্টারভিউতে যাওয়ার সময় তোমাদের যে টিএ ডিএ যে সমস্ত কিছু খরচা হবে সেটা কিন্তু কোনো রকম রিম্বার্সমেন্ট হবে না, অর্থাৎ তোমাদেরকে রিফান্ড করা হবে না, এটা সম্পূর্ণ তোমাদের খরচায় তোমাদেরকে যেতে হবে। Candidates who are found ineligible as per the laid down criteria at any stage of selection process will be immediately disqualified from further selection process. এবং নাম্বার 7 বলছে canvassing in any form will automatically disqualify a candidate. এরপরে চলে আসছি প্লেসমেন্টের ক্ষেত্রে। প্লেসমেন্টের ক্ষেত্রে বলছে সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি প্লেসড এগেনস্ট ভ্যাকেন্সিজ অ্যাজ পার দেয়ার কোয়ালিফিকেশন সুইটেবিলিটি অফ দেয়ার নলেজ অ্যান্ড স্কিল। সো তোমার যেরকম কোয়ালিফিকেশন থাকবে, তোমার যেরকম নলেজ স্কিল থাকবে, সেই হিসেবে তোমাকে কিন্তু পোস্ট দেওয়া হবে। নেক্সট বলছেন দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি প্লেসড অ্যান্ড অর ট্রান্সফার্ড টু এনি লোকেশন অফ টাটা স্টিল অর ইটস গ্রুপ কোম্পানিজ অর সাবসিডিয়ারিজ ডিউরিং দেয়ার এমপ্লয়মেন্ট। সো তোমাদের এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা ওড়িশার মেরামন্ডলী প্ল্যান্টের জন্য, কিন্তু এরকম নয় যে সারা জীবনের জন্য তোমরা কিন্তু ওই প্ল্যান্টেই থেকে যাবে। টাইম টু টাইম তোমাদেরকে কিন্তু টাটা স্টিল বা তার কোনো সাবসিডিয়ারিজ কোম্পানিতে যে কোনো সময় কিন্তু ট্রান্সফার তোমাদেরকে করা হতে পারে। এরপরে আসছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এইখানে অ্যাপ্লিকেশন শুড বি ফিল্ড থ্রু টাটা স্টিল ইন্ট্রানেট অর ওয়েবসাইট। স্টেপ ফর ইউজিং ওয়েবসাইট বলছে প্রথমে তোমাদেরকে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ভিজিট করতে হবে, তারপর ক্লিক অন অ্যাপ্লিকেশনে যেতে হবে, ক্লিক অন দ্য লিঙ্ক অ্যাপ্লিকেশন ফর ভ্যাকেন্সিস ইন টাটা স্টিল লিমিটেড মেরামন্ডলী 2023, ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এইখানে লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 15 এপ্রিল 2023। এই জায়গাতে ডেট অফ রিটেন টেস্ট কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু অ্যানাউন্স করেনি। 15 এপ্রিল ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু এই ওয়েবসাইটের এনকোয়ারি সেকশনে গিয়ে তোমরা কিন্তু রিটেন টেস্ট কিন্তু দেখে নিতে পারো। আর এই জায়গাতে ডিসক্লেমার আছে, সেটা কিন্তু তোমরা এই যে পিডিএফটা আছে এই পিডিএফ থেকে তোমরা দেখে নিতে পারো। এটা হোয়াটসঅ্যাপ এবং যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই জায়গাতে আমি এটা পোস্ট করে দেবো। এরপরে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেই জায়গাটাতে। তো এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে যখন তোমরা যাবে এটা এখানে দেখবে যে এখানে টাটা স্টিলের লোগো দেওয়া আছে, এখানে অ্যাপ্লিকেশন বলে একটা দেখবে মেনু আছে। প্রথমেই অ্যাপ্লিকেশন আছে, তারপর রেজাল্ট আছে, তারপর এফএকিউ, এনকোয়ারি, অ্যাডমিন। সো অ্যাপ্লিকেশনে যখনই আমরা যাব এখানে নাম্বার 1-এ দেখবে জব অপরচুনিটি ইন টাটা স্টিল লিমিটেড মেরামন্ডলী 2023 আছে, এখানে আমি ক্লিক করব। এখানে যেই আমি ক্লিক করব এই জায়গাতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে যে ফিল্ডগুলি আসবে সেটা হচ্ছে হ্যাভ ইউ অ্যাপিয়ার্ড ফর অ্যানি ইন্টারভিউ কন্ডাক্টেড বাই টাটা স্টিল লিমিটেড ইন দ্য লাস্ট 6 মান্থ। তো লাস্ট 6 মান্থে যদি তুমি অ্যাপিয়ার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, যদি না হয়ে থাকো তাহলে নো করবে। নোটিস পিরিয়ড ইন ডেজ, অর্থাৎ তুমি কতদিনের মধ্যে তুমি কোম্পানিতে জয়েন করতে পারবে, অর্থাৎ তোমার যে এখন যে কোম্পানি আছে সেই কোম্পানিতে যদি তুমি জব ছাড়তে চাও তাহলে সেই ক্ষেত্রে নোটিস পিরিয়ড কতদিনের থাকে, 7 দিন নাকি 30 দিন নাকি 3 মাস, তো যেটাই হোক না কেন সেটা কিন্তু তোমাকে এখানে জানাতে হবে। আধার নাম্বার তুমি এখানে পুট করবে, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার, ক্যাটাগরি তোমার যদি জেনারেল, এসসি, এসটি যেটাই হোক না কেন, ডোমিসিয়াল স্টেট অর ইউটি তোমরা চুজ করবে। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক, তোমার বডির মধ্যে যদি কোনো মার্ক থাকে তাহলে সেটা অবশ্যই দেবে, এটা কিন্তু একটা ম্যান্ডেটরি ফিল্ড। এবং এই জায়গাতে ক্যান্ডিডেটস ডেট অফ বার্থ কিন্তু তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবেন না যতক্ষণ না তুমি এইখানে তুমি ক্যাটাগরি সিলেক্ট করছো। যখনই ক্যাটাগরি সিলেক্ট করবে তারপর এই জায়গাতে যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডার থেকে তুমি কিন্তু তোমার ডেট অফ বার্থটা এখানে তুমি সিলেক্ট করতে পারবে। পার্সন উইথ ডিসএবিলিটি যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, আদারওয়াইজ তুমি নো করবে। কারেন্ট মান্থলি গ্রস, এই জায়গাতে কত স্যালারি এখন তুমি ড্র করছো সেটা কিন্তু এখানে দেওয়া আছে, লেস দেন 20,000 থেকে মোর দেন 50,000-এর মধ্যে যেটা তোমার জন্য সুইটেবল হবে। তুমি এখন যেটা পারছো সেটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে এবং তার জন্য কিন্তু
প্রুফ অবশ্যই তোমাকে শো করতে হবে ডিউরিং ইন্টারভিউ। এরপরে এখানে ইমেল আইডি তুমি পুট করবে এবং এই জায়গাতে তুমি ক্যাপচা কোডটা এখানে পুট করার পর ভেরিফাই ইমেল আইডি করবে, তারপর তোমার মেল আইডিতে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে কিন্তু তোমাকে এটা ভেরিফাই করতে হবে লিঙ্কে ক্লিক করে। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও সেম কেস, মোবাইল নাম্বার ক্যাপচা কোড দেওয়ার পর ভেরিফাই মোবাইল করবে ওটিপি নাম্বার দিয়ে। ল্যান্ডলাইন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশনে তোমার নিজের যা অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস তুমি এখানে দেবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস নিচে দেওয়া আছে। যদি তোমার দুটোই সেম হয় তাহলে তুমি সিম্পলি এই যে চেকবক্সটা আছে এই চেকবক্সে তুমি টিক করলেই হয়ে যাবে। এরপর একাডেমিক কোয়ালিফিকেশনে তুমি ক্লাস 10th এবং ক্লাস 10+2 অর্থাৎ ইন্টারমিডিয়েটের ডিটেলস দেওয়া আছে। এইখানে তুমি স্কুল কলেজের নেম, বোর্ড, ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস দেবে। তো যারা মাধ্যমিক পাস করে ডাইরেক্টলি ডিপ্লোমা কমপ্লিট করেছো তারা শুধুমাত্র মাধ্যমিকেরটা দেবে, আর যদি তোমরা মাধ্যমিক এবং 10+2 পাস করার পর যদি তোমরা ডিপ্লোমা কোর্স করে থাকো তাহলে তোমরা দুটোই দেবে। এরপরে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি দিয়ে দেবে। যদি তোমার কোনো হাইয়েস্ট কোয়ালিফিকেশন থেকে থাকে বিটেক, এমটেক, সেটাও কিন্তু তুমি দিতে পারো। আদারওয়াইজ তুমি কিন্তু এখানে সিম্পলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দেবে। আর একটা অপশন আছে বিই, বিটেক, বিএসসি ইঞ্জিনিয়ারিং। এরপরে হচ্ছে ডোমেন অ্যাপ্লাইড ফর। ডোমেন অ্যাপ্লাইড ফর এই জায়গাতে দেখো আমি এখন কোনো কিছু এখানে পাচ্ছি না। এখানে ডোমেন যদি আমি এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করি সেই ক্ষেত্রে দেখো এখানে আমি কোন কোন ডিপার্টমেন্টের ওপর বা কোন ডোমেনের ওপর আমি এখানে করেছি। অর্থাৎ আমার ডোমেন বলতে আমি যদি সে মেকানিক্যালে যদি করে থাকি তাহলে মেকানিক্যালের ক্ষেত্রে হতে পারে আমি কোক প্ল্যান্টে আমি হয়তো কাজ করেছি, হতে পারে আমি এখানে হট স্ট্রিপ মিলে আমি কাজ করেছি, কোনো মেকানিক্যাল মেনটেনেন্সে কাজ করেছি। তো তোমার জন্য সিন্টার প্ল্যান্ট হতে পারে। তো তোমার যে ডোমেনে তুমি কাজ করেছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি তুমি সিলেক্ট করে থাকো। আর মোড অফ এডুকেশন এটা হচ্ছে তোমার অবভিয়াসলি তুমি এখানে ফুল টাইম দেবে, পার্ট টাইম, ডিস্টেন্স বা কারেসপন্ডেন্স কিন্তু কোনটাই কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এরপর এই জায়গাতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার ইনস্টিটিউট নেম, বোর্ড নেম, এখানে তোমার ব্রাঞ্চ, এখানে ইয়ার অফ পাসিং এবং এখানে পার্সেন্টেজ অফ মার্কস দেবে। এখানে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং মেটালার্জি কিন্তু এলিজিবল, বাকি ডিপার্টমেন্ট কিন্তু এলিজিবল নয়। এরপরে আদার্স যদি কোনো ফুল টাইম কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি দিতে পারো বা নাও দিতে পারো। এবারে আদার সার্টিফিকেটের ক্ষেত্রে যদি তোমার অন্য কোনো কিছু সার্টিফিকেট থাকে, ইন জেনারেলি ফার্স্ট ক্লাস বয়লার অ্যাটেন্ডেন্ট অথবা বিওই সার্টিফিকেটের কথাই এখানে বলা হচ্ছে। এই সার্টিফিকেট যদি থাকে এবং এই সার্টিফিকেট কোন ইনস্টিটিউট থেকে তুমি পেয়েছো এবং এই সার্টিফিকেটটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপরে বলছে ডিটেলস অফ ডোমেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স স্টার্টিং ফ্রম দ্য কারেন্ট। এই জায়গাতে আমি তোমাকে বলে রাখি ডোমেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে হচ্ছে তুমি ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছো এবং সেই জায়গাতে তুমি হয়তো কোক ওভেন প্ল্যান্টে তুমি হয়তো এক্সপিরিয়েন্স আছে 3 ইয়ার্সের। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ডোমেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্ট থেকে বিলং করো সেই ডিপার্টমেন্টের হয়ে যদি তুমি কোনো কিছু কাজ করে থাকো বা কোনো কিছু এক্সপিরিয়েন্স নিয়ে থাকো তাহলে সেটাকে বলা হয় ডোমেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে আমি বলে রাখছি এই ক্ষেত্রে যখন তোমরা দেবে তখন সবচেয়ে যেটা লেটেস্ট এক্সপিরিয়েন্স সেই লেটেস্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু ফার্স্টে দেবে, তারপরে সিরিয়ালি তুমি কিন্তু পেছনের দিকে যাবে, অর্থাৎ 2023 সালে প্রথম দেবে, তারপর যদি 2022, 21, 20 এইভাবে থেকে থাকে আলটিমেটলি আস্তে আস্তে করে তোমাদেরকে কিন্তু পেছোতে হবে। সিমিলারলি এই জায়গাতে ক্লিক যখনই করবে এখানে সমস্ত কিছু মান্থ, ইয়ার দেওয়ার পর এখানে যখনই তুমি ক্লিক করবে অটোমেটিক এখানে কিন্তু তোমার টোটাল এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে যাবে। এরপরে যেটা আসছে ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স মানে তোমার যে কোনো ফিল্ডে হতে পারে, অর্থাৎ তুমি মেকানিক্যালে কাজ করেছো, তারপরে তুমি হয়তো কোনো কাস্টমার সার্ভিস সাপোর্ট হিসেবে কাজ করেছো বা কোনো মার্কেটিংয়ে কাজ করেছো যেটা মেকানিক্যালের সাথে রিলেটেড না, বা কোনো কম্পিউটার সফটওয়্যারে কাজ করেছো যেটা মেকানিক্যালের সাথে একদমই রিলেটেড না। এই সমস্ত এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে যেটা তোমার কোয়ালিফিকেশনের সাথে বা ডোমেনের সাথে কিন্তু যায় না, সেই সমস্ত এক্সপিরিয়েন্স কিন্তু এই জায়গাতে তুমি দেবে। এটা তোমার থাকতেও পারে আবার নাও পারে। তো যদি তোমার কোনো কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা তুমি এখানে দেবে এবং এই জায়গাতে ক্লিক করার পর এই জায়গাতে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা টোটালটা চলে আসবে। এবং টোটাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স যখন তুমি এখানে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার ডোমেন ওয়ার্ক এবং নর্মাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স দুটো মিলে এখানে কিন্তু টোটাল এক্সপিরিয়েন্স অটোমেটিক চলে আসবে। এরপরে তোমার যে রিজিউম বা সিভি আছে সেই সিভিটা পিডিএফ অথবা এমএস ডক ফরম্যাটে তোমাকে এখানে আপলোড করতে হবে। তারপর এই জায়গাতে যে চেকবক্সটা আছে এই চেকবক্সটাকে তোমাকে টিক করতে হবে। তারপরে ডেটা অ্যান্ড প্রাইভেসিতে তুমি এখানে প্রসপেক্টিভ এমপ্লয়ি হিসেবেই তুমি এখানে চুজ করবে, যেটা অটোমেটিক আছে। এই জায়গাতে তুমি আবার চেকবক্সটাকে ক্লিক করবে, ডেটা প্রাইভেসি নোটিস অ্যান্ড কনসেন্ট। তারপরে তুমি এখানে সাবমিট বাটন ক্লিক করবে। যেহেতু আমি সমস্ত ডেটা কিন্তু ফুলফিল করিনি তাই আমার সাবমিট বাটনটা এখন শো করছে না, কিন্তু তোমরা যখনই ডেটা ফিল করবে তারপর সাবমিট বাটনে তোমরা ক্লিক করবে। তো এই হচ্ছে
যে টাটা স্টিলের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিতে তোমাদেরকে অ্যাপ্লাই করার সম্পূর্ণ পদ্ধতি, যাদের এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করছে তারা অবশ্যই কিন্তু 15 তারিখের আগে এই ফর্মটা ফিল আপ করে নাও এবং এর জন্য প্রিপারেশন তোমরা স্টার্ট করে দাও। খুবই ভালো একটা টাটার জব, মানে আর তোমাদেরকে নিশ্চয়ই বলার কোনো দরকার নেই যে এই জবের জন্য প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা ড্রিম থাকে যে টাটা স্টিলে ইঞ্জিনিয়ারিংলি যারা কোড ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে তাদের টাটা স্টিলে জবের একটা ড্রিম থাকে। তো এই ড্রিমটা তোমাদের কিন্তু পূরণ হতে পারে যদি তোমরা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে এবং ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা এক্সাম যদি দাও, তাহলে অবশ্যই তোমরা টাটা স্টিলের এই জবটি পেতে পারো। ধন্যবাদ।